আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা একাধিক জনমত জরিপ করেছে। আজকের প্রেক্ষাপটে এই জরিপগুলোর ফলাফল এবং 300 আসনের সম্ভাব্য সমীকরণ বেশ চমকপ্রদ। এই প্রতিবেদনে বিভিন্ন জরিপ, মুখ্যত আন্তর্জাতিক জরিপকে সামনে রেখে খুঁজে দেখার চেষ্টা করব 12 তারিখের নির্বাচন যদি আদৌ হয় তাহলে সেই নির্বাচনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে। নির্বাচন আদৌ হবে কিনা সেটা একদম শেষে বলবো এই প্রতিবেদনের। প্রধান এবং গ্রহণযোগ্য জরিপগুলো কি বলছে সেটা দেখা যাক। IRI ও NDI যে জরিপ, এই জরিপ দুটো, এই সংস্থা দুটো আন্তর্জাতিক রাজনীতি এবং নির্বাচন পর্যবেক্ষণে IRI এবং NDI অত্যন্ত পরিচিত দুটো নাম। IRI এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, যার বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট। এটি আমেরিকা যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি অলাভজনক ও নিরপেক্ষ সংস্থা, যাকে বলা হয় NGO, যা বিশ্বব্যাপী গণতন্ত্রের বিকাশ ও শক্তিশালীকরণে কাজ করে। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির, মানে ট্রাম্পের পার্টির আদর্শে, সেই পার্টির আদর্শিক ধারার সাথে যুক্ত। তবে তারা দাবি করে যে তারা কোনো দলীয় এজেন্ডা ছাড়াই নিরপেক্ষভাবে কাজ করে। দ্বিতীয় সংস্থা হলো NDI, যার পুরো নাম হলো ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট বা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সংক্ষেপে NDI। এটিও একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক NGO। এটি মার্কিন ডেমোক্রেটিক পার্টির, অর্থাৎ ওই বাইডেন, ক্লিন্টন, ওবামা, এদের পার্টির সাথে আদর্শিকভাবে সম্পর্কিত। বিশ্বব্যাপী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, মানে তাদের মতে, এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা হচ্ছে এদের প্রধান কাজ। বাংলাদেশে আসন্ন 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন উপলক্ষে এই দুটি সংস্থা খুবই সক্রিয়। IRI এবং NDI প্রায় এরা যৌথভাবে, এরা দুজনেই নির্বাচন পর্যবেক্ষণ করে। 2026-এর নির্বাচনের জন্য তারা অলরেডি প্রাক নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করেছে এবং ফেব্রুয়ারির নির্বাচনে তারা বড় আকারের একটা পর্যবেক্ষক দল পাঠাবে বলে ঘোষণা করেছে। বাংলাদেশে বর্তমানে কোন দল জনপ্রিয় বা ভোটাররা কি ভাবছে তা নিয়ে তারা বিজ্ঞানসম্মত জরিপ বা ওপিনিয়ন পোল পরিচালনা করেছে। তাদের জরিপ অনুযায়ী বিএনপির জয় জয়কার। জরিপে অংশগ্রহণকারী প্রায় 66 থেকে 71% ভোটার জানিয়েছেন তারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চান। মূলত আওয়ামী লীগের অনুপস্থিতি এবং স্থিতিশীলতার আকাঙ্ক্ষা বিএনপিকে এই বড় সুবিধাজনক অবস্থানে রেখেছে। আরও বড় কারণ আছে, সেটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যু এবং লন্ডন থেকে 17 বছর পর তারেক জিয়ার বাংলাদেশে ফিরে আসা, এবং তার এই ফিরে আসা পার্টিকে নতুন একটা প্রাণ সঞ্চার করেছে। এবং খালেদা জিয়ার মৃত্যু, সেটাও বিএনপির পক্ষে মানুষকে অনেকটা টেনে নিয়ে এসছে। বলছে খালেদা জিয়াকে সম্মান জানাতে বিএনপিকে ভোট দেওয়া দরকার, বিএনপির ক্ষমতায় আসা দরকার। এর বাইরেও আর একটা বড় কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষীয় দল বলতে মানুষ বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপিকে বেছে নিচ্ছে। মজার ব্যাপার একটা হলো, এই দুটো এদের সমীক্ষায়, জরিপে দেখা গেছে জনপ্রিয়তা বা পছন্দের দল হিসেবে জামাতে ইসলামীও বেশ কিছু জায়গায় শীর্ষস্থানে রয়েছে। তবে সংসদীয় আসন পাওয়ার হিসেবে দেশ জুড়ে তারা বিএনপির চেয়ে অনেক পিছিয়ে। বেশ কিছু জরিপ, যেমন প্রথম আলো, উইয়ান এবং নিউজ 9,
এদের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিএনপির প্রতি জনসমর্থন তুঙ্গে। জরিপগুলোতে দেখা গেছে প্রায় 66 থেকে 75% মানুষ মনে করছেন বিএনপি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাবে। বিশেষ করে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সাধারণ ভোটারদের একটা বড় অংশ, যার মধ্যে আওয়ামী লীগের ভোটারও আছেন, তারাও স্থিতিশীলতার জন্যে বিএনপির দিকে ঝুঁকছে। ইসলামী দলগুলোর ভোট ভাগাভাগি এবং বিএনপির একক আধিপত্য নিয়ে মাঠ পর্যায়ের বিভিন্ন জরিপ ও গোয়েন্দা তথ্যের, ভারতীয় গোয়েন্দারাও আছেন তাদের মধ্যে, তাদের ভিত্তিতে একটি নিরপেক্ষ বিশ্লেষণ এখন তুলে ধরছি আপনাদের সামনে। ইসলামী দলগুলো জামাত, ইসলামী আন্দোলন, এবি পার্টি এবার এরা আলাদাভাবে লড়ছে। যদিও জামাত একটি বৃহৎ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন হাত পাখা জামায়াতের জোটে না গিয়ে আলাদা লড়াই এবং এবি পার্টি আধুনিক ইসলামী ঘরানার প্রচার চালানোয় ইসলামী ভোট ব্যাংকটা বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, তারা প্রথমে জামাত নেতৃত্বাধীন জোটে থাকার কথা থাকলেও আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জোট ত্যাগ করেছে। বর্তমানে তারা 300 আসনের বেশিরভাগই একক প্রার্থী দিয়েছে। এই বিভাজনটি সরাসরি বিএনপিকে, যাদের প্রতীক ধানের শীষ, সেই প্রতীককে সুবিধা দিচ্ছে, কারণ তাদের প্রধান প্রতিপক্ষ এখন আর একক কোনো শক্তি আওয়ামী লীগ বা জামাত নয়। ভারতীয় সংবাদ মাধ্যম যেমন CNN নিউজ 18, তারপর ইন্ডিয়ান এক্সপ্রেস এবং গোয়েন্দা সূত্রগুলোর মতে বিএনপি 300 আসনের মধ্যে অর্ধেকের বেশি আসন পেয়ে এককভাবে সরকার গঠন করতে পারে। তাদের মতে অ্যান্টি ইনকামবেন্সি বা ইউনূস সরকারের প্রতি তীব্র ক্ষোভের সুফল বিএনপি ঘরে তুলছে। একটু অদ্ভুত লাগছে, কারণ বিএনপি কিন্তু এই সরকারের অংশ ছিল, কিন্তু সেটা থাকলেও এই তথ্যটি দেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে যে ইউনূস সরকারের আসল পরিচালক হলো জামাত এনসিপি জোট। সুতরাং অ্যান্টি ইনকামবেন্সি ভোট জামাতের বিরুদ্ধে যাবে। জামাত জোটের আর এক পরিচয় হয়ে গেছে, আগেই বলেছি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে। তো মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিশালী ভোট ব্যাংক আওয়ামী লীগের কাছে আছে, সেই ভোট ব্যাংকের একটা বড় অংশ মুক্তিযুদ্ধ বিরোধী জামাতকে পরাজিত করতে জামাত জোটের বিরুদ্ধে ভোট দিতে বুথে যাবে। সে সংখ্যাটি আওয়ামী লীগের যত মোট ভোটার আছে তার অর্ধেক হলেও অবাক হওয়ার কিছু নেই। ভারত বর্তমানে বিএনপির সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, কারণ তাদের অভ্যন্তরীণ মূল্যায়নে বিএনপি সম্ভাব্য বিজয়ী। তাছাড়া তারা এখন বর্তমান পরিস্থিতিতে বিএনপি ছাড়া তাদের কোনো জায়গায় যাওয়ারও জায়গা নেই ভারতের। এবং ভারত এখন সিদ্ধান্তই নিয়েছে তারা এই একটি বাস্কেটে সব ডিম রাখবে না, তাহলে একটি বাক্স পড়ে গেলেই সব ডিম ভেঙে যাবে। সুতরাং তারা বিএনপিকে সমর্থন দিচ্ছে। আপনারা জানেন যে তারেক জিয়ার লন্ডন থেকে ফেরার সময় ভারতের একটা বড় ভূমিকা ছিল। ভারত জামাতের ক্রমবর্ধমান শক্তি নিয়ে কিছুটা উদ্বিগ্ন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর একটা অংশ যেভাবে জামাতের পক্ষে নির্বাচনী ফলাফল নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু ভারত নজরে রেখেছে এবং ভারতও তার মতো ব্যবস্থা নিচ্ছে। ভারতীয় গোয়েন্দাদের মতে বিএনপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল হলেও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। সাধারণভাবে দুইয়ের বেশি দলের মধ্যে ভোট হলে বা আওয়ামী লীগ থাকলে বর্তমান পরিস্থিতিতে ভোট ভাগাভাগির সুবিধা বেশি পেত বিএনপি, কারণ তাদের সংগঠন এখন অনেকটাই শক্ত আওয়ামী লীগের তুলনায়। কিন্তু আওয়ামী লীগ না থাকায় ভোট হয়েছে এখন বিএনপি বনাম জামাত নাগরিক কমিটি, এই জোটের মধ্যে একটি বাইপোলার কন্টেস্ট বা দ্বিমুখী লড়াই। যদিও জামাতের জোট সঙ্গী এনসিপির উপদেষ্টাদের ওপর একটা সময় মানুষের খুবই
আকাঙ্ক্ষা ছিল, তাদের উপরে বিশ্বাস ছিল, কিন্তু এনসিপির উপদেষ্টাদের মধ্যে প্রবল দুর্নীতির পরিচয় প্রকাশ হয়ে পড়ায় তরুণ ভোটাররা নাগরিক কমিটির প্রার্থীদের এখন আর পছন্দ করছেন না। এটা বিভিন্ন ইউনিভার্সিটির ভোটেও দেখা গেছে। আর তারা জামাতের সাথে জোট বাঁধায়, যে জামাতের বিরুদ্ধে অথচ বিপ্লবের পক্ষে ছিল একটা বড় সংখ্যক মানুষ, তারাও এখন জামাত বিএনপির এই জামাত এনসিপি জোটকে ছেড়ে বিএনপির পক্ষে যাবে। বিএনপির পক্ষে আর একটা বড় সুবিধা আছে। আওয়ামী লীগের প্রায় 30 থেকে 35%, এমনকি সর্বোচ্চ 50% হলেও অবাক হওয়ার নেই, তারা সেই স্থায়ী ভোটার এখন কিং মেকার। তারা যদি ভোট কেন্দ্রে গিয়ে জামাতকে ঠেকাতে বিএনপিকে ভোট দেয়, যার সম্ভাবনা খুবই উজ্জ্বল, তবে বিএনপির আসন সংখ্যা 200 ছাড়িয়ে যেতে পারে। গতকাল উইয়ন নিউজে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বলেছেন কিন্তু বিএনপির বিরুদ্ধে কোনো আক্রমণ তিনি আদৌ করেননি, এবং বিএনপি নির্বাচনে জিতলে তাদের কাছে কি প্রত্যাশা আওয়ামী লীগের ওপর থেকে সেইটা ফিরিয়ে নিয়ে যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে যে প্রত্যাশা, সেটা তিনি স্পষ্ট করে বলেছেন। সুতরাং যদি আওয়ামী লীগের সমর্থকরাও যদি ভোট দেয়, তাদের একটা অংশ বিএনপিকে দেয়, যেটা বললাম যার সম্ভাবনা খুবই উজ্জ্বল, তবে বিএনপির আসন সংখ্যা 200 ছাড়িয়ে যেতে পারে বলে ভারতের গোয়েন্দা সূত্র মনে করছে। আর তারা যদি ভোট বর্জন করে, তবে ভোটের হার বা টার্ন আউট কম হবে, এবং সেটা জামাতের মতো সুসংগঠিত দলের জন্য সুবিধাজনক হতে পারে। ইসলামী ভোট ব্যাংকের বিভাজন এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে একটি ফাঁকা মাঠ দিয়েছে। যদি কোনো বড় ধরনের রাজনৈতিক ওলটপালট না ঘটে, তবে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে। সমস্ত জরিপে দেখা যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা এখন তুঙ্গে। জরিপে অংশগ্রহণকারী প্রায় সমস্ত জরিপে বলেছে 60%-এর ওপর থেকে 70% ভোটার জানিয়েছে তারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চান। মূলত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবং স্থিতিশীলতার আকাঙ্ক্ষা মানুষের, সেটা বিএনপিকে এই বড় সুবিধাজনক অবস্থানে রেখেছে। মজার ব্যাপার হলো, জনপ্রিয়তা বা পছন্দের দল হিসেবে জামাতে ইসলামীও বেশ কিছু জায়গায় শীর্ষস্থানে রয়েছে, তবে সংসদীয় আসনের হিসেবে তারা বিএনপির চেয়ে অনেক পিছিয়ে। প্রথম আলো ও স্থানীয় জরিপ পত্রিকাগুলোর বেশ কিছু স্থানীয় জরিপ হয়েছে, তারা ডিসেম্বর মাসে, অক্টোবর ডিসেম্বরে কিছু জরিপ করেছে। দেশের প্রভাবশালী সংবাদ মাধ্যম এবং স্থানীয় থিঙ্ক ট্যাঙ্কগুলোর জরিপ অনুযায়ী আসন সমীকরণ 300 আসনের মধ্যে বিএনপি এককভাবে 180 থেকে 210টি আসন পেতে পারে। জোটের শক্তি জামাত ও জাতীয় নাগরিক কমিটি জোট প্রায় 50 থেকে 70টি আসনে জয়ী হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও সিলেটে এই জোটের প্রভাব বেশি। নতুন ও তরুণ ভোটারদের একটা অংশ, প্রায় 40%, তারা জাতীয় নাগরিক কমিটি বা এবি পার্টির মতো নতুন ধারার রাজনীতির দিকে ঝুঁকতে পারে। আঞ্চলিক ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষকদের মতে এবারে নির্বাচনটি হবে বাইপোলার কন্টেস্ট। সমস্ত জরিপ অনুযায়ী, যত রকম জরিপ হয়েছে দেশ বিদেশ আন্তর্জাতিক, 300 আসনের সম্ভাব্য চিত্রটা এক নজরে এই রকম। বিএনপি ধানের শীষ, এরা পাবে 180 থেকে 210টির মতো আসন। বিএনপির খুবই শক্তিশালী প্রদর্শন হবে বিশেষ করে ঢাকা, উত্তরবঙ্গের বিভাগগুলোতে এবং চট্টগ্রামে। জামাত নেতৃত্বের 11 দলীয় ঐক্য, এরা পাবে, যার মধ্যে এনসিপিও আছে, এরা পাবে 50 থেকে 75টি আসন। এই জোটের ভালো ফল হবে রাজশাহী, সিলেট, খুলনা, এই দিকটাতে। স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল যারা ইন্ডিপেন্ডেন্ট এবং অন্যান্যরা, এদের পাওয়ার সম্ভাবনা 15 থেকে 25টি আসন। তারা পার্বত্য অঞ্চল, সীমান্ত এলাকায় ভালো ফল করবে। আর জাতীয় পার্টি এরশাদ, তাদের যে ঐতিহ্য অনুযায়ী তাদের যে খুব শক্ত ঘাঁটি রংপুর ডিভিশন, এই ডিভিশন থেকে এই আসনগুলি তারা 10 থেকে 15টি আসন পেতে পারে।
বগুড়ার সবকটি আসনেই বিএনপির জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে মনে করছেন সমস্ত বিশ্লেষকরা। তবে রংপুর অঞ্চলে ওই যে বললাম জাতীয় পার্টি তাদের অস্তিত্ব রক্ষার লড়াই দিচ্ছে। জামাত এখানে রাজশাহী ও পাবনার কিছু আসনে বিএনপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সার্বিকভাবে উত্তরবঙ্গে বিএনপির একক আধিপত্যের সম্ভাবনা 70 থেকে 80%। চট্টগ্রাম বন্দরনগরী ও পার্বত্য জেলা, চট্টগ্রামের রাজনীতি বরাবরই কিছুটা ডানপন্থী ও রক্ষণশীল ধারার। এখানে মূলত বিএনপি বনাম জামাতের লড়াই হবে এবং ইসলামী আন্দোলন, এই তিনটের মধ্যে ত্রিমুখী ভোট লড়াই হবে। চট্টগ্রামের মানুষ ঐতিহ্যগতভাবেই ধানের শীষের বড় সমর্থক, তবে হাটহাজারী বা পাটিয়ার মতো এলাকায় ধর্মীয় দলগুলোর প্রভাবও ব্যাপক। জয়ের সম্ভাবনা তাহলে কি? চট্টগ্রামের 15টি আসনের মধ্যে অধিকাংশ আসনে বিএনপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল। তবে জামাত এবং ইসলামী ফ্রন্ট মিলে যদি ইসলামী জোটগুলো একীভূত হতে পারত, তবে কয়েকটি আসনে বিএনপিকে বেগ পেতে হতো, যেটা এখন হবে না। কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোতে বিএনপির সাংগঠনিক অবস্থা বর্তমানে খুবই সুসংহত। এবার যে বিষয়টি শেষে বলবো বলে এতক্ষণ স্থগিত রেখেছিলাম, সেটা নিয়ে কিছু বলি। 12ই ফেব্রুয়ারির ভোট কি আদৌ হবে? সরকার বলছে, সেনাবাহিনী বলছে হবে ভোট, বিএনপি চাইছে ভোট, কিন্তু গতকাল বিভিন্ন সভায় তারেক রহমান ভোট বানচালের আশঙ্কা প্রকাশ করেছেন। এই আশঙ্কা যে একেবারে অমূলক তা নয়। প্রথমত, পরাজয় নিশ্চিত বুঝলে জামাত জোট ভোট বানচালের ফন্দি করবে, আর এই কাজে তাদের পক্ষে মদত দেবে ইউনূস সরকার। দ্বিতীয়ত, পোস্টাল ব্যালট বিপুল পরিমাণে ছাপিয়ে জালিয়াতির বড়সড় চেষ্টা শুরু হয়ে গেছে। এসব কাজ ধরাও পড়ছে। একেবারে শেষ মুহূর্তে এসব জালিয়াতির দোহাই দিয়ে নির্বাচন বন্ধ করে দিতে পারে কমিশন। সুতরাং 12 তারিখে ভোট যে হবে, সেটা 12 তারিখ না গেলে বোঝা যাবে না, বলাও যাবে না। ধন্যবাদ।